ফ্রেন্ডস, আমরা শুরু করতেছি আজকে চতুর্থ ক্লাস, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের চতুর্থ ক্লাস। সবাইকে আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ক্লাসে জয়েন করো সবাই। ওকে, আমরা শুরু করতেছি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের আজকে চতুর্থ ক্লাস। আমরা জানি পৃথিবীর সমস্ত প্রাণীকে মূলত 33টা পর্বে ভাগ করা হয়েছে, কিন্তু আমরা মেইনলি 9টা পর্ব সম্পর্কে পড়াশোনা করব। তোমাদের লেভেলে এই 9টা পর্ব নিয়ে কথা বলা আছে: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। আমরা গত ক্লাসে এই 3টা পর্ব নিয়ে পড়াশোনা করছি। দাঁড়াও দাঁড়াও, একটু ঝামেলা হয়েছে। ওয়েট, তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। নতুন ক্লাসে অ্যাড হও সবাই। এই ক্লাসে সাউন্ড শোনা যাবে। দাঁড়াও, আমি দেখি সাউন্ড শুনতে পাচ্ছি কিনা, তারপর তোমাদের। হ্যাঁ, এটাতে সাউন্ড শোনা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, টেলিগ্রামে দিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, সবাই অ্যাড হও। মাহফুজ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহানা, ওয়ালাইকুম আসসালাম। নাইরা, রিমি, ওয়ালাইকুম আসসালাম। এখন সাউন্ড ঠিক আছে না বলো? শোনো, আমরা জানি, হ্যাঁ রিমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখো, আমরা জানি প্রাণী জগতের সমস্ত প্রাণীগুলোকে 33টা পর্বে ভাগ করা হয়েছে, কিন্তু আমরা এই 33টা পর্ব পড়ি না, আমরা টোটাল 9টা পর্ব সম্পর্কে পড়ি। হ্যাঁ, আচ্ছা, এই 9টা হচ্ছে ভাইয়া, এই যে লেখা আছে মেজর পর্ব: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। তো আমরা গত ক্লাসে আসলে এই 3টা পর্ব পড়েছি: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। আজকে পড়ব নেমাটোডা। ঠিক আছে, ওকে, আসো নেমাটোডা নিয়ে পড়ি। আমি কোয়েশ্চেন করে ফেলছিলাম নেমাটোডা থেকে।
এই জন্য ভাবলাম যে বেশিরভাগ স্টুডেন্ট কেন 12-র মধ্যে 7 পাচ্ছ। আসলে আমি নেমাটোডা থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন করে ফেলছিলাম, আমি ভাবছি পড়াই ফেলছি, এখন পিডিএফে দেখি যে পড়াই নাই। আচ্ছা সমস্যা নাই, আমরা আজকে নেমাটোডা থেকে একাইনোডার্মাটা এই পর্বগুলো পড়ে ফেলবো, আর নেক্সট ক্লাসে কর্ডাটা পড়বো। হ্যাঁ, আশা করা যায় অধ্যায়টা শেষ হবে ইনশাল্লাহ। ওকে, তো আসো আমরা নেমাটোডা পর্ব নিয়ে পড়াশোনা করি। আমরা জানি যে এই যে ভাইয়া দেখো, এই যে প্লাটিহেলমিনথিস আর নেমাটোডা, এই দুইটা পর্ব হচ্ছে ভাইয়া কৃমির পর্ব। কাদের পর্ব? কৃমির পর্ব। খেয়াল করো, প্লাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি, কারণ প্লেট দেখতে চ্যাপ্টা, আর নেমাটোডা হচ্ছে ভাইয়া গোল কৃমি। গোল কৃমি বা এদের আরেক নাম হচ্ছে সুতা কৃমি, থ্রেড ওয়ার্ম বা রাউন্ড ওয়ার্ম। হ্যাঁ সাদিয়া নাইমা, নেমাটোডা থেকে কোয়েশ্চেন করে ফেলছিলাম, আমি ভাবছি পড়ায় ফেলছি। আচ্ছা যাই হোক, দেখো তো নেমাটোডা হচ্ছে ভাইয়া গোল কৃমি বা সুতা কৃমি, আর প্লাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি। কিভাবে মনে রাখবো? প্লেট, প্লেট দেখতে তো চ্যাপ্টাই হয়, ঠিক না বলো? হ্যাঁ, প্লাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি। ভাইয়া স্ক্রিনে কমেন্ট আসে না কেন? আপু আসে তো, তুমি মেইন অ্যাপ দিয়ে ক্লাস করো, ফেসবুক মেইন অ্যাপ দিয়ে ক্লাস করো। ওকে, তো আমরা প্লাটিহেলমিনথিস পড়ে ফেলছি, এখন নেমাটোডা নিয়ে পড়বো। হ্যাঁ আসো আমরা নেমাটোডা নিয়ে পড়াশোনা করি। নেমাটোডা পর্বের প্রাণীদের কি বলা হয়? সুতাকৃমি, থ্রেড ওয়ার্ম বা গোলকৃমি, রাউন্ড ওয়ার্ম, ঠিক আছে। আচ্ছা, এই যে এই ছবিটার দিকে একটু খেয়াল করো, আমি তোমাদের বলে রাখছিলাম যে কোন পর্বটা কত নাম্বার এগুলো মনে রাখবা। তো 4 নাম্বার পর্ব নেমাটোডা, এটা স্পেশালি মনে রাখবা, কারণ 4 নাম্বার পর্বটা হচ্ছে সুডোসিলোমেট। 4 নাম্বার পর্বটা সুডোসিলোমেট, এর উপরেরগুলো হচ্ছে অ্যাসিলোমেট, আর নিচের পর্বগুলো হচ্ছে ইউসিলোমেট। সিলোমেট মানে সিলোম আছে। হ্যাঁ খেয়াল করো, এই প্রথম 4 নাম্বার পর্বটা নেমাটোডা, এটা হচ্ছে সুডোসিলোমেট, এটা আমরা মনে রাখবো সুচার দিয়ে। সুডোসিলোমেট 4 নাম্বার পর্ব। সুডোসিলোমেট মানে নকল সিলোম। সিলোম কি? সিলোম কি কমেন্টে বলো দেখি, কে কে জানো, কার কার মনে আছে? অ্যাসিলোমেট, এ মানে নাই, অ্যাসিলোমেট মানে সিলোম নাই। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস এগুলার সিলোম নাই, অ্যাসিলোমেট। আর নেমাটোডার পরের পর্বগুলো এই যে এগুলা, এগুলো হচ্ছে ইউসিলোমেট। ইউ মানে হ্যাঁ, এদের সিলোম আছে, প্রকৃত সিলোমযুক্ত। ওকে, তো যে কোনো পর্বের বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা দিব সেটা হচ্ছে সিলোম রিলেটেড বৈশিষ্ট্য। বলো দেখি নেমাটোডা কেমন সিলোমেট? এটা হচ্ছে ভাইয়া সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমযুক্ত, 1 নাম্বার পয়েন্ট মনে থাকবে। ওকে, এখন আসো আমরা গোলকৃমি ড্র করার চেষ্টা করি। ভাই দেখো এটা একটা গোলকৃমি, তো এই গোলকৃমিকে দেখো, এর ভিতরের দিকে নালি থাকবে না, পেট থাকবে না? বলো হ্যাঁ থাকবে। তো এর পেটটা দেখতে এরকম। এখন খেয়াল করো তো ভাইয়া, এই পুরোটা একটা নল, এবং নলের ভিতর আরেকটা নল দেখতে পাচ্ছ? আমরা সোজা করে আট করলে এটা এরকম হইতো, আমরা সোজা করে আট করলে বাঁকা করে আট করছি জন্য এরকম হয়েছে। এরকম হইতো না বলো ভাইয়া? এই যে এই ড্রয়িংটা বাঁকা না করে যদি আমরা সোজা করে আট করতাম তাহলে এরকম হইতো, রাইট? হ্যাঁ, তো এই গঠনটাকে আমরা বলতে পারি না যে নলের ভিতর নল, কারণ এই পুরাটা একটা নল, ভিতরে আরেকটা নল, সো এটা হচ্ছে নলের ভিতর নল। এটা আজকের এমসিকিউতে ছিল না? আচ্ছা, এটা পরীক্ষায় অনেকবার আসছে রে ভাইয়া। কোয়েশ্চেনটা কি? নলের ভিতর নল বা টিউব উইথিন এ টিউব, এই ধরনের গঠন দেখা যায়। কোথায় দেখা যায়? নেমাটোডা পর্বে। ওকে, দেহ আর পৌষ্টিক নালীর, দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা জায়গা হচ্ছে সিলোম। মাহফুজ
আসমাউল হুসনা সাবিহা, ভেরি গুড, ঠিক আছে। তো সুডোসিলোমেট, নলের ভিতর নল দেখা যায়, ঠিক আছে। এই যে আমরা যখন আগের পর্বটা দেখছি প্লাটিহেলমিনথিস, এরা হচ্ছে চ্যাপ্টা কৃমি এবং এদের ঠোঁট থাকে না। এদের ঠোঁটের বদলে কি থাকে বলো তো? হুক বা বাহ্যিক চোষক থাকে, রাইট? হ্যাঁ, কিন্তু পরের পর্বের কৃমিরা, এই নেমাটোডা পর্বের কৃমিদের পার্থক্য হচ্ছে এদের ঠোঁট থাকবে। কি থাকবে ভাইয়া? এইখানে এদের ঠোঁট থাকবে, হ্যাঁ। মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত, মানে এদের মুখে ঠোঁট থাকবে। খেয়াল করো, ঠোঁট এক ধরনের কি বলো তো? অঙ্গতন্ত্র না, রাইট? ঠোঁট এক ধরনের অঙ্গ, মানে তন্ত্র। সো আমরা জানি এটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, 2 নম্বরটা টিস্যু মাত্রার প্রাণী, এটা অঙ্গ মাত্রার প্রাণী, এটা হচ্ছে তন্ত্র মাত্রার প্রাণী। এই ঠোঁট হচ্ছে আমাদের পৌষ্টিকতন্ত্রের অংশ, হ্যাঁ। সো এর অবশ্যই ঠোঁট থাকবে, কারণ এটা তন্ত্রের অংশ, পৌষ্টিকতন্ত্রের অংশ। মুখ থেকে পায়ুছিদ্র পর্যন্ত হচ্ছে পৌষ্টিক নালী, পৌষ্টিকতন্ত্রের অংশ, হ্যাঁ। আচ্ছা, তো ঠোঁট অবশ্যই আমাদের 4 নাম্বার পর্ব, 4 থেকে 9 নাম্বার পর্ব থাকে, নেমাটোডায় থাকে। নেমাটোডা 4 নাম্বার পর্ব, বুঝতেছো? এদের যৌন দ্বিরূপতা দেখা যায়। দেখো, তন্ত্র বলছি, জননতন্ত্র থাকে না ভাইয়া, বলো তো? জননতন্ত্র মানে ছেলে আর মেয়ে আলাদা করে বোঝা যাবে। সো এই অর্গানগুলা, পুরুষাঙ্গ বা স্ত্রীর অঙ্গ, এটা হচ্ছে জননতন্ত্রের অংশ। সো অবশ্যই ছেলে মেয়ে আলাদা করা যাবে 4 নাম্বার পর্ব থেকে। আর এই যে খেয়াল করো, এটা কোষীয় মাত্রার প্রাণী, টিস্যু মাত্রার প্রাণী, অঙ্গ মাত্রার প্রাণী, তন্ত্র মাত্রার প্রাণী, তন্ত্র মাত্রার প্রাণী 4 থেকে বাকিগুলা। সো অবশ্যই নেমাটোডা পর্বের প্রাণীদের জননাঙ্গ, জননতন্ত্র বোঝা যাবে, বাকিদের বোঝা যাবে না, বুঝতেছো? এগুলো কিন্তু প্রথম ক্লাসের পড়া। সো এদের জননাঙ্গ, জননতন্ত্র বোঝা যাবে। সো এটা বলতেছি আমরা যৌন দ্বিরূপতা, মানে ছেলে আলাদা, যৌনগতভাবে ছেলে আলাদা মেয়ে আলাদা, বা সেক্সুয়াল ডাইমরফিজম। ওকে। আর একটা দেখো, এদের শ্বসনতন্ত্র নাই, সংবহনতন্ত্রও নাই। দেখো তো ভাইয়া, কয়টা পয়েন্ট হয়েছে? 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট, 6টা পয়েন্ট। 3 নম্বরের জন্য, মানে গ নাম্বারের জন্য আমরা অবশ্যই 5টা পয়েন্ট লিখব, 5টা বা 6টা পয়েন্ট, হ্যাঁ। তো আমরা অলরেডি 6টা পয়েন্ট শিখে ফেলছি, শেষ। এখন দেখো, গোলকৃমি পর্বের উদাহরণ কি? চোখ কৃমি, গোলকৃমি, হুক কৃমি, গোদ্রগের কৃমি। খেয়াল করো, গোলকৃমির বৈজ্ঞানিক নাম কি? গোলকৃমির বৈজ্ঞানিক নাম অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, এটা ঢাবিতে আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, বোর্ডে আসছিল, বোর্ড এক্সামে আসছিল, বোর্ড ইএক্সে এক্সাম, হ্যাঁ। ওকে, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস হচ্ছে গোলকৃমির বৈজ্ঞানিক নাম, এটা মনে রাখবা। চোখের মধ্যেও কৃমি থাকতে পারে, এদেরকে বলে লোয়া লোয়া, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো, এখানে পরীক্ষা আসবে যে কোন কোন প্রাণীরা নেমাটোডা পর্বের কৃমি, আর কোন কোন প্রাণীরা আমাদের প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা অবশ্যই চ্যাপ্টা হবে, কারণ প্লাটিহেলমিনথিস মানেই চ্যাপ্টা, প্লেট মানেই চ্যাপ্টা। ফিতা কৃমি, ফিতা অবশ্যই চ্যাপ্টা হয়। যকৃৎ কৃমি চ্যাপ্টা হবে, চ্যাপ্টা কৃমি চ্যাপ্টা হবে। রক্তকৃমি, এটাও চ্যাপ্টা, রক্তকৃমি চ্যাপ্টা, এটা মনে রাখবা স্পেশালি, হ্যাঁ। সিস্টোসোমা ম্যানসনি। শুকরের ফিতাকৃমি মনে রাখবা, টেনিয়া সোলিয়াম। ওকে, তো এই পর্বর প্রাণীদের নাম কিভাবে মনে রাখা যায়, আসো তোমাদের টেকনিক বলে দেই, তুমি মনে রাখবা। গোল গুড়া হুক, ফাইলেরিয়ার চোখে চাবুক। সুন্দর একটা ছন্দ মিলছে না ভাইয়া? দেখো, গোল গুড়া হুক, ফাইলেরিয়ার চোখে চাবুক। খেয়াল করো, গোল কৃমি, গুড়া কৃমি, হুক কৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখ কৃমি, চাবুক কৃমি।
এই যে ফাইলেরিয়া কৃমি, এই ফাইলেরিয়া কৃমির একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে গোত্রোগের কৃমি। বুঝতেছো ভাইয়া? কিভাবে আমরা নেমাটোডা পর্বের প্রাণীদের উদাহরণ মনে রাখতে পারি? খুবই সহজ। গোল গুড়া হুক, ফাইলেরিয়ার চোখে চাবুক। গোল কৃমি, গুড়া কৃমি, হুক কৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখ কৃমি, চাবুক কৃমি। ওকে, তাহলে আমি তোমাদের বলেছিলাম যে একটা পর্বের বেসিক ইনফরমেশন জানবো, বৈশিষ্ট্য জানবো, উদাহরণ জানবো, শেষ। আমরা সব কিছু জানছি। গোদরোগ কি? গোদরোগ কি তোমাকে দেখাই, আসো। গোদরোগের আরেক নাম হচ্ছে এলিফ্যান্থিয়াসিস। এলিফ্যান্থিয়াসিস দেখতে কেমন হয়? গোদরোগ কি? ওই যে কে বলছো? মাহফুজ। মাহফুজ দেখো, এই যে খেয়াল করো, এই পাটা নর্মাল পা, এই পাটা গোদরোগ হয়েছে বা ফাইলেরিয়া হয়েছে। দেখছো এটা ফুলে গেছে, এটা লিম্ফ নোড ফুলে গেছে, এইটাই হচ্ছে গোদরোগ। শুধু পা না, হাত বা শরীরের যে কোনো অংশই এভাবে ফুলে যাইতে পারে। হ্যাঁ, এইটাই হচ্ছে গোদরোগ। ক্লিয়ার? মাহফুজ বুঝছো? আমরা পরের পর্বটা পড়বো মলাস্কা। মলাস্কার বাংলা নাম হচ্ছে কম্বোজ প্রাণী। বাংলা নামটাও মনে রাখবা, মলাস্কা পর্বের আরেক নাম কম্বোজ প্রাণী। মলাস্কা পর্বের প্রাণীদের এক্সাম্পলটা মনে রাখতে হবে। শামুক, ঝিনুক, অক্টোপাস, সেফিয়া, ললিগো এবং আরেকটা আছে, এটা আমি বলে দিচ্ছি, স্কুইড। মনে থাকবে? শামুক, ঝিনুক, অক্টোপাস, সেফিয়া, ললিগো, স্কুইড, এগুলা হচ্ছে সব মলাস্কা পর্বের প্রাণী। আচ্ছা দেখো, এখন মলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য দেখছো। এই যে মলাস্কা পর্বের প্রাণী, এটা হচ্ছে একটা আপেল শামুক। এটা কি ভাইয়া? এইটা হচ্ছে আপেল শামুক। আপেল শামুকের বৈজ্ঞানিক নাম পিলা গ্লোবোসা। এটা বোর্ড এক্সামে আসছিল, বোর্ড এক্সাম, বোর্ড এক্সামে আসছিল আপেল শামুক, পিলা গ্লোবোসা, মনে থাকবে? এখন দেখো, এগুলো সবগুলোই কিন্তু শক্ত একটা আবরণ আছে, কিন্তু অক্টোপাস বা স্কুইডের শক্ত আবরণ নাই। তারপরও এগুলা মলাস্কা পর্বের প্রাণী, সো এগুলা মনে রাখবা। অক্টোপাস, সেফিয়া, ললিগো, স্কুইড। স্কুইড চেনো সবাই? আচ্ছা, তো এই যে হচ্ছে আমাদের আপেল শামুক। এখন দেখো, আমি তোমাদের বলছিলাম যে ভাইয়া প্রথমটা কি বলবা সিলোম নিয়ে? বলো দেখি, মলাস্কা পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট, ইউসিলোমেট নাকি সুডোসিলোমেট? এটা তোমরা বলো, কমেন্টে বলো। মলাস্কা পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট, ইউসিলোমেট নাকি সুডোসিলোমেট? এই যে এটা হচ্ছে আপেল শামুক, এটা আপেল শামুক। বলো তো, মলাস্কা পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট, ইউসিলোমেট নাকি সুডোসিলোমেট? ইউসিলোমেট। হ্যাঁ সাবিহা, ভেরি গুড। তার মানে এরা প্রকৃত সিলোম যুক্ত, ইউসিলোমেট বা শুধু সিলোমেট বলছে। হ্যাঁ, এরা হচ্ছে সিলোমেট। এদের শরীর ম্যান্টল নামক একটা পর্দায় আবৃত। এই যে এই শরীর পুরাটা ম্যান্টল নামক পর্দায় আবৃত। খেয়াল করো, এই অক্টোপাসের ক্ষেত্রেও ম্যান্টল নামক পর্দায় আবৃত। বুঝতেছো? এদের শরীর কি দিয়ে আবৃত ভাইয়া? ম্যান্টল দিয়ে আবৃত। এই ম্যান্টল থেকে চুনময় পদার্থ ক্ষরণ হয় এবং ওইটা খোলক বা শেল তৈরি করে। এই যে এদের শরীরে যে ম্যান্টল আছে, ওই ম্যান্টল থেকে চুন ক্ষরণ হয় বা ক্যালসিয়াম ক্ষরণ হয়। ওই চুন বা ক্যালসিয়াম থেকে পরবর্তীতে এই যে এইটা তৈরি হয়, এই শক্ত অংশটা তৈরি হয়। তার মানে আমরা বুঝতেছি যে অক্টোপাসের ক্ষেত্রে ওই চুনময় কোনো কিছু ক্ষরণ হয় নাই, এই জন্য তাদের একটা শক্ত আবরণ তৈরি হয় নাই। কিন্তু এইগুলার ক্ষেত্রে শক্ত আবরণ তৈরি হয়েছে কেন?
কারণ এদের মেন্টল থেকে চুন ক্ষরণ হয়েছে, ক্যালসিয়াম ক্ষরণ হয়েছে, বুঝছো? আচ্ছা, এখন দেখো এদের শরীরের পুরাটা পেঁচানো, তাহলে কি আমরা বলবো যে পৌষ্টিক নালী পেঁচানো? অবশ্যই ইউ আকৃতির, মনে থাকবে। এদের মুখের রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে, দেখো এই পুরাটাই জিহ্বা, সো এইটা হচ্ছে রেতি জিহ্বা বা র্যাডুলা। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই যে আমি তোমাদের যেগুলো দাগাচ্ছি এই সবগুলো পরীক্ষায় আসবে, হয় বোর্ড এক্সামে আসবে, অথবা মেডিকেল এক্সামে আসবে, অথবা ভার্সিটি এক্সামে আসবে, কোনো না কোনো জায়গায় পাবাই মাস্ট। রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে কোথায়? মলাস্কা পর্বের প্রাণীদের। এদের রক্তে হিমোসায়ানিন আর অ্যামিবোসাইট থাকে। ভাইয়া খেয়াল করো, হিমোসায়ানিন, হিম মানে কি ভাইয়া? হিম মানে রক্ত। শোনো, আমাদের রক্ত কেন লাল? কারণ সেখানে হিমোগ্লোবিন থাকে। আমাদের রক্ত লাল কারণ এখানে হিমোগ্লোবিন থাকে। তো মলাস্কা পর্বের প্রাণীদের রক্ত নীল কারণ এদের হিমোসায়ানিন থাকে, হিমোগ্লোবিন থাকে না, বরং হিমোসায়ানিন থাকে। হিমোগ্লোবিনের মতোই অক্সিজেন পরিবহনের কাজ করে হিমোসায়ানিন। এই সায়ানিন কথাটার মানে হচ্ছে ভাইয়া নীল। সায়ানিন কথার মানে কি বলো দেখি? সায়ানিন মানে হচ্ছে নীল, ব্লু। এই জন্য মলাস্কা পর্বের প্রাণীদের কালার হচ্ছে ব্লু, বুঝছো? মানে রক্তের রং ব্লু। তাহলে বলো সায়ানিন একটা কি রং? নীল। সো এটা হচ্ছে রঞ্জক। আর অ্যামিবোসাইট, অ্যামিবোসাইট কি? দেখো সাইট মানে কি? সাইট মানে কোষ, সাইট মানে কি ভাইয়া? কোষ। সো অ্যামিবোসাইট নামক কোষ বা কণিকা থাকবে কোথায় পাবো? মলাস্কা পর্বের প্রাণীদের। ওকে, এদের ফুলকা ও ম্যান্টল দ্বারা শ্বসন সম্পন্ন হয়। ওকে, কয়টা পর্বের বৈশিষ্ট্য হয়েছে দেখো তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অনেকগুলো হয়েছে। সো পারবা? হ্যাঁ পারছো। এখন আমি তোমাদেরকে হিমোসিল নিয়ে একটু কথা বলতে চাই। শোনো, রক্ত সংবহন তন্ত্র 2 ধরনের হয়, একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ, রাইট? রক্ত সংবহন তন্ত্র কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। মুক্ত মানে কি? যেখানে খুশি সেখানে যেতে পারে। সিল মানে গহ্বর। হ্যাঁ, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, দেখো বদ্ধ মানে কি? বদ্ধ মানে ক্লোজ, সে যেখানে খুশি সেখানে যেতে পারবে না। আমাদের শরীরে রক্ত সব জায়গায় যেতে পারে না। শোনো, এটা একটা মানুষ, এই মানুষের শরীরের রক্ত সব জায়গায় যেতে পারে না। রক্ত কোথায় যায় বলো তো? রক্ত শুধুমাত্র মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ড আর রক্তনালীতে যায়, হৃৎপিণ্ড আর রক্তনালীতে যায়। ওকে, রক্তনালী আবার 3 ধরনের: ধমনী, শিরা, কৈশিক জালিকা। জানো এগুলো তোমরা অনেকেই, না? আচ্ছা, তো হৃৎপিণ্ড আর রক্তনালীতে যায়। তোমরা বলতেই পারো ভাইয়া যেইখানেই কাটি ওইখানেই তো রক্ত, তার মানে রক্ত তো সব জায়গায় আছে। শুনো ভাইয়া, কাটা যায় কোথায়? ত্বকে। তো ত্বকে প্রচুর পরিমাণে রক্তনালী আছে, সো তুমি রক্ত পাও। শরীরে অনেক জায়গা আছে যেগুলাতে রক্ত থাকে না, যেমন সিলোম। সিলোমের কথা চিন্তা করো, সিলোম কাকে বলে? দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা জায়গাকে সিলোম বলে। সাইনাস মানেও ফাঁকা জায়গা, রিমি, সাইনাস মানেও ফাঁকা জায়গা। শোনো, সিলোম কি? পৌষ্টিক নালী, তুমি নিজেই বলছো দেহপ্রাচীর আর পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা জায়গাকে সিলোম বলে।
তাহলে তুমি কি বললা? ফাঁকা জায়গা। দেখো খেয়াল করো, সিলোম মানে ফাঁকা জায়গা, রাইট? সিল মানে ফাঁকা জায়গা। তো ফাঁকা জায়গায় যদি রক্ত থাকতো তাহলে কি আমরা তাকে ফাঁকা জায়গা বলতাম? না, বলতাম না। সো সিলোমে রক্ত থাকে না, বুঝতে পারছো? যদি রক্ত থাকে তাহলে তোমার খুবই ভয়াবহ অবস্থা হবে, তোমাকে অপারেশন করে রক্তগুলো ফালাই দিতে হবে। বুঝতে পারছো ভাইয়া? সো সিলোম অবশ্যই ফাঁকা জায়গা, এখানে রক্ত থাকে না। তোমার কথায় তুমি বুঝতেছো, ওকে। তাহলে রক্ত সংবহন তন্ত্র দুই ধরনের, বদ্ধ আর মুক্ত। তাহলে আমরা বুঝতেছি যে সিলোম যদি ফাঁকা থাকে তাহলে সেটা বদ্ধ। এই বদ্ধ দেখা যায় দুই জায়গায়। কোন কোন জায়গায় ভাইয়া? অ্যানেলিডা আর কর্ডাটাতে। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কোথায় দেখা যায়? অ্যানেলিডা আর কর্ডাটায়। আর মুক্ত রক্ত সংবহন তন্ত্র কোথায় দেখা যায়? মলাস্কা, আর একটা হচ্ছে আর্থ্রোপোডা। ভাই বুঝছো? তো এখন দেখো আমরা বুঝতেছি যে মলাস্কা আর আর্থ্রোপোডার এই যে সিলোম আছে, এই সিলোমটা অবশ্যই রক্তে পরিপূর্ণ হবে। এখন যেহেতু রক্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আমরা আগেই বলছিলাম সিলোম হচ্ছে ফাঁকা জায়গা। সো এদের ক্ষেত্রে আমরা সিলোম বলবো না, কারণ সিলোম হইতে গেলে ফাঁকা জায়গা হতে হবে। সো ওদের সিলোমকে আমরা সিলোম না বলে বলবো হিমোসিল। কি বলবো ভাইয়া? হিমোসিল। কেন? কারণ এই হিম কথাটার মানে হচ্ছে, কারণ এই হিম কথাটার মানে হচ্ছে, হিম মানে রক্ত আর সিল মানে গহ্বর। তো এদের হিমোসিল, তার মানে মলাস্কা আর আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। মলাস্কা আর আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তে পূর্ণ সিলোমকে হিমোসিল বলে। ক্লিয়ার? সিলোম কি একমাত্র জায়গা যেখানে রক্ত থাকে না? না আপু, সিলোম ছাড়া আরও জায়গা আছে যেখানে রক্ত থাকে না। তুমি জানো ব্রেন স্ট্রোক কখন হয়? ব্রেন স্ট্রোক কখন হয়? যখন ব্রেইনে রক্ত রক্ত ছড়ায় যায় তখন তাকে বলে ব্রেন স্ট্রোক। দেখো ব্রেইনে কি রক্ত লাগে না? লাগে। ব্রেইনে রক্ত নালিকা আছে। যেহেতু কোয়েশ্চেন করে ফেলছো, শিখাই, আসো। ব্রেন স্ট্রোকের কথা চিন্তা করো। ব্রেন স্ট্রোক মানে কি জানো? এই ব্রেইনে যদি এই যে রক্তনালী ফেটে রক্ত চলে আসে তখন তাকে বলে ব্রেন স্ট্রোক। দেখো ব্রেইনেরও রক্ত লাগে এবং এই রক্তগুলা রক্তনালী দিয়ে যাতায়াত করবে, কিন্তু কোনো কারণে যদি আমাদের এই রক্তনালী ছেড়ে এই যে এই জায়গাগুলোয় চলে আসে, এই ফাঁকা জায়গাগুলোয় চলে আসে, তখন ব্রেন স্ট্রোক করে, মানুষ মারা যায়। বুঝছো? সো ব্রেইনেও আছে এরকম জায়গা যেখানে রক্ত থাকে না, এরকম শরীরের আরও অনেক জায়গা আছে। আসমাউল হুসনা সাবিহা, এই যে রক্তনালী আছে, রক্তনালী দিয়ে কোষ যাবে, রক্তনালী দিয়ে কোষে হচ্ছে রক্ত যাবে। ওকে। তো আমরা এখানে একটা স্পেশাল জিনিস পাইলাম যে এদের হিমোসিল থাকে। কি থাকে ভাইয়া? এদের হিমোসিল থাকে, বুঝতেছো? এই ভাইয়া বুঝতেছো, এদের হিমোসিল থাকে। এবং এদের রক্ত সংবহনটা কেমন বলো তো? এদের রক্ত সংবহন হচ্ছে মুক্ত, রাইট?
তো মুক্ত না বলে মলাস্কার ক্ষেত্রে বলা হয় অর্ধমুক্ত, এটা মনে রাখবা। অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায় মলাস্কা পর্বের প্রাণীদের। ওকে, মলাস্কা সম্পর্কে কনফিউশন ক্লিয়ার? আর কারো কোনো কনফিউশন আছে? ওকে, এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি পরের অধ্যায়ে যাব, পরের পর্বে যাব আর কি। সো মলাস্কা পর্বের উদাহরণ কি? শামুক, ঝিনুক, অক্টোপাস, সেফিয়া, লেলিগো, স্কুইড। আর একটা উদাহরণ মনে রাখবা, কাইটন। কাইটন হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীর উদাহরণ। ওকে, বৈজ্ঞানিক নাম সবগুলা লাগবে না, পিলা গ্লোবোসা লাগবে। এটা আপেল শামুকের বৈজ্ঞানিক নাম। অক্টোপাস, ম্যাক্রোপাস অক্টোপাসের বৈজ্ঞানিক নাম। অ্যামিবোসাইট কি সাবিহা? এটা তো আমি বললাম যে সাইট মানে কোষ। সো অ্যামিবোসাইট এক ধরনের কোষ যেটা এদের রক্তে পাওয়া যায়, ঠিক আছে? কোষ বা কণিকা। আচ্ছা, এখন পরের পর্ব আসো, অ্যানেলিডা। অ্যানেলিডার পর্বের উদাহরণ কি? কেঁচো, জোক, নেরিস, এরা হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণীদের উদাহরণ। কেঁচো, জোক, নেরিস। ক্লিয়ার? অ্যানেলিডা পর্বের প্রাণীদের উদাহরণ তিনটি: কেঁচো, জোক, নেরিস। তো সবার ফার্স্টে আমরা সিলোম নিয়ে বলবো, সবার ফার্স্টে বলবো সিলোম। শোনো, অ্যানেলিডা তো কেঁচো, যোগ, নরিসের ক্ষেত্রে দেখো, আমরা কেঁচোর কথা চিন্তা করি। এই যে একটা কেঁচো, দেখো এই যে কেঁচোর ক্ষেত্রে খেয়াল করো, এটা আমাদের কেঁচো, মিস্টার কেঁচোকে আমরা একটু কাটাকাটি করি। এই যে দেখো, এগুলা তার শরীরের বিভিন্ন অংশ। এই যে দেখো, তার শরীর কিন্তু বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত, দেখতে পাচ্ছ? বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ না ভাইয়া? এরকম দেখো অনেক খণ্ড আছে। তো কেঁচোর শরীরটা এমন যে এই খণ্ডটা যেরকম, এই খণ্ডটাও সেরকম, এই খণ্ডটাও সেরকম হবে। তার মানে এখানে ট্রু খণ্ডকায়ন বিদ্যমান বা প্রকৃত খণ্ডকায়ন বিদ্যমান, ট্রু সেগমেন্টেশন বিদ্যমান, রাইট? এটা বৈশিষ্ট্য, দেখছো? তো এখন এই খণ্ডগুলা কাটলে এরকম হবে না ভাইয়া? খণ্ডগুলা কাটলে এরকম হবে না? হ্যাঁ, এটা দেখতে আংটির মতো লাগতেছে। সো অ্যানেলিডা পর্বের প্রাণীদের বলা হয় আংটি কীট। কি বলা হয়? এদের আরেক নাম হচ্ছে আংটি কীট। অ্যানেলিডা পর্বের প্রাণীদের বলা হয় আংটি কীট। ক্লিয়ার? ওকে, তো আমরা প্রথমে সিলোম নিয়ে বলবো। এরা কি বলতো? এরা অবশ্যই সিলোমেট, ইউসিলোমেট বা প্রকৃত সিলোমযুক্ত। এক নম্বর বৈশিষ্ট্য ইউসিলোমেট, দুই নম্বর বৈশিষ্ট্য প্রকৃত খণ্ডকায়ন। এদের চলনাঙ্গ কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া, এই যে এগুলা দিয়ে ওরা চলাফেরা করে। হ্যাঁ, এদের রেচন অঙ্গকে বলা হয় নেফ্রিডিয়া। এদের রেচন অঙ্গকে বলা হয় নেফ্রিডিয়া। তো এই নেফ্রিডিয়া এমন একটা জিনিস যে এই নেফ্রিডিয়া এই খণ্ডকেও আছে, এই খণ্ডকেও আছে, এই খণ্ডকেও আছে, এই খণ্ডকেও আছে। প্রত্যেকটা সেগমেন্টেই নেফ্রিডিয়া আছে, প্রত্যেকটা খণ্ডকেই নেফ্রিডিয়া আছে। সো নেফ্রিডিয়াকে বলা হচ্ছে সেগমেন্টাল অর্গান। এটা যদি পরীক্ষায় আসে পারবা না কেন? কারণ প্রত্যেকটা সেগমেন্টেই নেফ্রিডিয়া পাওয়া যাচ্ছে। সো নেফ্রিডিয়া হচ্ছে সেগমেন্টাল অর্গান। এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ। এটা আগেই পড়াই দিলাম যে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র আমরা কোথায় পাই? অ্যানেলিডা আর কর্ডাটা পর্বের প্রাণীদের। ক্লিয়ার? সময় লাগবে একটু। এখন দেখো, অ্যানেলিডার আরেকটা কথা লেখা আছে, এদের ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায়। এটা আমরা মনে রাখবো। শোনো ভাইয়া, খেয়াল করো,
এখানে অ্যানেলিডার ক্ষেত্রে আমরা কোন দশা পাচ্ছি? ট্রোকোফোর লার্ভা দশা। তুমি বলতেই পারো যে ভাইয়া এর আগেও তো লার্ভা দশা পাইছি, র্যাপডিডিফর্ম মাইক্রোফাইলেরিয়া, সেগুলা কেন দাগান নাই? শোনো, এগুলা তুমি চাইলে পড়তে পারো, পড়া ভালো, কিন্তু ওগুলো আমি পরীক্ষায় আসতে দেখি নাই। কিন্তু আমাদের এই ট্রোকোফোর লার্ভা দশা পরীক্ষায় অনেকবার আসছে। অ্যানেলিডার ক্ষেত্রে কোন দশা দেখা যায়? ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায়। সো এটা তুমি অবশ্যই মনে রাখবা। লার্ভা কি? কোয়েশ্চেন আসতেই পারে যে ভাইয়া লার্ভা কি? লার্ভা হচ্ছে বেবি অ্যানিমেল, লার্ভা হচ্ছে বেবি, শিশু প্রাণীদেরকে আমরা লার্ভা বলতেছি। ঠিক আছে, এই সাউন্ড ঠিক আছে? এখন আমি মনে রাখতাম এভাবে, আংটি দিয়ে মনে রাখতাম যে এদেরকে তো আংটি কিট বলা হচ্ছে। তো এই আংটির আতে হচ্ছে অ্যানেলিডা আর টতে হচ্ছে ট্রোকোফোর লার্ভা দশা। ইজিলি মনে রাখা যায়। হ্যাঁ, ওকে। দেখো তো ভাইয়া কয়টা হইল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই যে ইউসিলোমেট 6টা হয়ে গেছে অলরেডি। আমরা দেখলাম যে মলাস্কার রক্তরসে রক্তে থাকে হিমোসায়ানিন, কিন্তু অ্যানেলিডার রক্তে কি থাকে জানো? হিমোগ্লোবিন, হেমোএরিথ্রিন, ক্লোরোক্লোরিন। হিমোগ্লোবিন, হেমোএরিথ্রিন, ক্লোরোক্লোরিন থাকে। সো এগুলোও একটু মনে রাখিও। হ্যাঁ, ঠিক আছে। উদাহরণ কি? অ্যানেলিডা পর্বের উদাহরণ কি? কেঁচো যোগ নেরিস। নেরিস দেখবা? নেরিস দেখতে কেমন? আসো তোমাদের নেরিস দেখাই। নেরিসকে বলা হয় পলিসিটা। এই যে এগুলা হচ্ছে নেরিস, দেখা যায়। এই যে আমরা পেয়ে গেছি নেরিস দেখতে কেমন। কেঁচোও চিনি, জোকও চিনি। এই যে দেখছো, এটা হচ্ছে নেরিস। অনেকে এগুলাকে কি বলে যেন, কেল্লা না কিরা কি যেন বলে, আমি ভুলে গেছি। এগুলোর একটা সুন্দর নাম আছে গ্রামের ক্ষেত্রে, গ্রামে এগুলাকে সুন্দর একটা নামে ডাকে। দেখছো নেরিস? সো কেঁচো যোগ নেরিস এগুলা হচ্ছে আমাদের অ্যানেলিডা পর্বের উদাহরণ। দেখো, মনে রাখো, মহিষাযোগ, পার্সমেন্ট কিট, লালচে কিট, দর্শনীয় কিট, রোমস কিট। মনে রাখবা, কিট আসলেই সেটা অ্যানেলিডা পর্ব হবে, কারণ আমি আগেই বলে দিছি এদেরকে বলা হয় আংটি কিট। যেখানেই কিট পাবা সেইটাই হবে অ্যানেলিডা। ক্লিয়ার? ওকে, আসো আমরা পরের পর্বটা পড়ি। পরের পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। পরের পর্বের নাম কি ভাইয়া? আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী। সন্ধি মানে কি? সন্ধি মানে হচ্ছে ভাইয়া জয়েন্ট। জয়েন্ট কি তোমরা চেনো সবাই? জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা। দেখো, এদের শরীরে কি জয়েন্ট আছে বলো তো? এই যে যেমন মানুষের শরীরে, দেখো মানুষের শরীরে কিন্তু এগুলাতে জয়েন্ট আছে, অনেক জয়েন্ট আছে, কিন্তু এর শরীরে ওরকম কোনো জয়েন্ট নাই। দেখো, এগুলাতে এরকম কোনো জয়েন্ট নাই, পুরাটাই একটা শরীর। কিন্তু আর্থ্রোপোডার ক্ষেত্রে খেয়াল করো, এই একটা চিংড়ি মাছের ক্ষেত্রে খেয়াল করো কতগুলা জয়েন্ট। দেখো কত জয়েন্ট। এই জন্য এদেরকে বলা হয় সন্ধিপদী প্রাণী। বুঝছো এবার? এদেরকে বলা হয় সন্ধিপদী প্রাণী, আর্থ্রোপোডা। পৃথিবীর যত পতঙ্গ আছে, কীট পতঙ্গ বলে না, কীট হচ্ছে অ্যানেলিডা আর পতঙ্গ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা প্রাণী জগতের বৃহত্তম পর্ব, এটা আমরা সবাই জানি। বলো তো দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কি? কমেন্ট করো। দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কি? তৃতীয় বৃহত্তম পর্বের নাম কি? ওকে, তো আর্থ্রোপোডা পর্বের প্রাণী আমরা প্রথমেই দেখলাম যে এদের দেহ হচ্ছে সন্ধিযুক্ত।
এরা সিলোমেদের থাকবে, রাইট? প্রথমেই সিলোমের কথা বলবো। সো এরা হচ্ছে ইউসিলোমেট। এরা কেমন ভাইয়া? এরা অবশ্যই ইউসিলোমেট। সো এটাও আমরা মনে রাখবো, ইউসিলোমেট। এরা হচ্ছে সন্ধিযুক্ত প্রাণী। দেখো, আমি একটা ঘাস ফড়িং আর্ট করার ট্রাই করি। দেখো, একটা ঘাস ফড়িং হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ঘাস ফড়িং। হ্যাঁ, ওয়াও, সুন্দর হয়েছে তো। তো এই ঘাস ফড়িং এর ক্ষেত্রে, ঘাস ফড়িং বা তেলাপোকা, তেলাপোকার কথা যদি আমরা চিন্তা করি, তেলাপোকা দেখতে কেমন? এরকম। আচ্ছা, এটাই তেলাপোকা ধরো। বাহ, তেলাপোকাটাও ভালো হয়েছে না? তো এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে এই রকম কিছু শুঙ্গ থাকে, রাইট? থাকে না, বলো? থাকে কি না বলো দেখি। হ্যাঁ, এই যে এই দুইটাকে আমরা বলতেছি ভাইয়া অ্যান্টেনা। 3 নম্বর কর্ডাটা, 2 নম্বর মলাস্কা। ইয়েস, রিমি, নাইমা, ভেরি গুড। সোহানা বলছে নেরিসটা সুন্দর। হ্যাঁ, এই নেরিস আসলেই সুন্দর। ওকে, তাহলে আমরা কি পাইলাম ভাইয়া? যে এদের এক জোড়া অ্যান্টেনা থাকে, এক জোড়া বা 2 জোড়া অ্যান্টেনা থাকে। এবং এই যে এদের যে চোখ থাকে, দেখো এই চোখ, এদের চোখ কিন্তু মানুষের চোখের মতো নর্মাল না। এখানে একটা চোখের মধ্যেই প্রায় 20,000 চোখ আছে, না 2,000 চোখ আছে। হ্যাঁ, এই দিকে 2,000 চোখ, ওই দিকে 2,000 চোখ। তার মানে এগুলা হচ্ছে জটিল চক্ষু। এই জটিল চক্ষুকে বলা হয় কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী। বুঝতেছো ভাইয়া? এদের দেহ সন্ধিযুক্ত, এক জোড়া বা 2 জোড়া অ্যান্টেনা থাকে, পুঞ্জাক্ষী থাকে। এদের হিমোসিল থাকে, রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে অবশ্যই, কারণ এদের সিলোমে রক্ত থাকবে। এই যে আমি প্রথমেই বলে দিছিলাম, মনে আছে ভাইয়া? রক্ত সংবহন তন্ত্র বদ্ধ পাওয়া যায় অ্যানেলিডা কর্ডাটায়, মুক্ত পাওয়া যায় আর্থ্রোপোডা মলাস্কায়। সো আর্থ্রোপোডা আর মলাস্কা পর্বের হিমোসিল থাকে, রক্তপূর্ণ গহ্বর হচ্ছে হিমোসিল, রক্ত সংবহন তন্ত্র মুক্ত। সো এই কথাটা সুন্দর করে লিখে দাও, রক্ত সংবহন তন্ত্র মুক্ত। সো এটা সুন্দর করে লিখে দিবা যে রক্ত সংবহন তন্ত্র মুক্ত। পারবা না? এটা একটা সুন্দর পয়েন্ট, এখানে লেখা নাই বাট লিখবা তোমরা। এদের রেচনাঙ্গ মালপিজিয়ন নালিকা। এটার আরও কিছু নাম আছে, যেমন ককজাল, অ্যান্টেনাল, ম্যাক্সিলারি বা গ্রিন গ্রন্থি, গ্রিন গ্ল্যান্ড। এদের রূপান্তর ঘটে বা মেটামরফোসিস ঘটে। মেটামরফোসিস কি তোমাদের দেখাই, মেটামরফোসিস কি দেখাচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, দেখো, শু- দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এগুলা শোনো, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখাচ্ছি, দাঁড়াও। বাটারফ্লাই,
তোমাদেরকে আমি দুইটা ছবি দেখাতে চাই। এই দুইটা ছবি একটু মনোযোগ দিয়ে দেখো, আমি চাইবো তোমরা এটা মনোযোগ দিয়ে দেখো। দাঁড়াও, একটু দাঁড়াও। জাস্ট ওয়েট এ মিনিট, আমাকে একটু সময় দাও। আচ্ছা, এখানে খেয়াল করো ভাইয়া, এই যে আমাদের ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে বাচ্চা অবস্থায় ছিল এরকম, এই যে এটা ডিম পারছে, ডিম থেকে বাচ্চাটা এমন হয়েছে, ওই বাচ্চাটাই বড় হয়েছে এবং এরকম হয়েছে। জাস্ট আগে ওর জননাঙ্গ ছোট ছিল, ওর পাখনা ছিল না, এখন ওইগুলো হয়েছে এবং সেম দেখো বাচ্চাটা যেরকম অ্যাডাল্টটাও সেরকম। এই ঘটনাটাকে বলে সম্পূর্ণ রূপান্তর। এই ঘটনাটাকে বলে সম্পূর্ণ রূপান্তর। আর এইখানে খেয়াল করো, প্রথমে এটা হচ্ছে শুঁয়োপোকা বা ক্যাটারপিলার, এই শুঁয়োপোকার একটা লার্ভা হয়েছে, পরবর্তীতে এটা থেকে প্রজাপতি হয়ে গেছে। খেয়াল করো, অ্যাডাল্ট প্রজাপতি আর বেবি প্রজাপতি কিন্তু সেম না। বেবি প্রজাপতি আর অ্যাডাল্ট প্রজাপতি কি সেম? সেম না। সো এটাকে আমরা বলবো অসম্পূর্ণ রূপান্তর। সরি সরি, এটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর আর এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। খেয়াল করো ভাইয়া, একটু ভালো মনোযোগ দিয়ে খেয়াল করো, এই বেবি প্রাণী আর অ্যাডাল্ট প্রাণী এই দুইটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ। সো এটা সম্পূর্ণ রূপান্তর। এখানে বেবি প্রাণী আর অ্যাডাল্ট প্রাণী দুইটা কি সেম? এটা কি খুব বেশি চেঞ্জ হয়েছে? না, অল্প চেঞ্জ হয়েছে। এর জননাঙ্গ ছোট, এর জননাঙ্গ পরিপূর্ণ, এর পাখা নাই, এর পাখনা আছে। হ্যাঁ, আচ্ছা। সো এটা অল্প একটু চেঞ্জ হয়েছে, সম্পূর্ণটা চেঞ্জ হয় নাই। সো এটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তরের বেবিকে বলে নিম্ফ। খেয়াল করো, অসম্পূর্ণ রূপান্তরের বেবিকে বলতেছি নিম্ফ, আর সম্পূর্ণ রূপান্তরের বেবিকে বলবো লার্ভা। এবার বুঝছো লার্ভা আর নিম্ফের মধ্যে পার্থক্য কি? এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড অধ্যায়ের টপিক এবং আমি তোমাদের এইখানেই কমপ্লিট করাই দিচ্ছি। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? তো এই যে এদের যে রূপান্তর হইল এটাকে বলে মেটামরফোসিস। কমপ্লিট মেটামরফোসিস হয় কোথায়? আর্থ্রোপোডায়। এবং এই মেটামরফোসিস অসম্পূর্ণও হতে পারে, সম্পূর্ণও হতে পারে, কারণ এইটাও পতঙ্গ, এইটাও পতঙ্গ। এই জন্য বলছে যে লার্ভাও হতে পারে, পিউপাও হতে পারে, নিম্ফ হতে পারে। আচ্ছা, ক্লিয়ার? তাহলে কতগুলা পাইলাম দেখো তো, এই যে রক্ত সংবহনতন্ত্র মুক্ত লেখাই আছে। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, অনেকগুলো অপশন হয়েছে। সো আমরা পারবো এগুলো। হ্যাঁ, বৈশিষ্ট্য লিখতে পারবো না ভাইয়া? এদের শ্বসন ট্রাকিয়া, ফুলকা, বুকগিল বা বুকলাং এর মাধ্যমে শ্বসন সম্পন্ন হয়, এটাও বলতে পারো ভাইয়া। পৃষ্ঠীয় সংকোচনশীল মানে কি? পৃষ্ঠীয় সংকোচনশীল রিমি, তোমার প্রশ্নটা বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, পৃষ্ঠীয় সংকোচনশীল হৃদযন্ত্র। পৃষ্ঠীয় সংকোচনশীল দ্বারা কি বোঝাইছে? সংকোচনশীল হৃদযন্ত্র, অবশ্যই হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র সংকোচন প্রসারণ হতে পারে, কিন্তু এটা বলছে পৃষ্ঠীয়। খেয়াল করো, একজন মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ড কোথায় থাকে? একজন মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ড থাকে পেটের দিকে, পেটের দিকে বা বুকের দিকে। কিন্তু একটা পতঙ্গের ক্ষেত্রে, যেমন আমাদের একটা
আমাদের এই ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে চিন্তা করো, এর হৃৎপিণ্ড থাকবে এই যে উপরের দিকে, হ্যাঁ, এর হৃৎপিণ্ড থাকবে পিঠের দিকে, বুঝতেছো? মানুষের ক্ষেত্রে বা মেরুদণ্ড প্রাণীদের ক্ষেত্রে হৃৎপিণ্ড থাকে পেটের দিকে বা বুকের দিকে, আর পতঙ্গেদের ক্ষেত্রে হৃৎপিণ্ড থাকে পিঠের দিকে। এই জন্য এদের হৃৎপিণ্ডকে বলা হয় পৃষ্ঠীয়, আর মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ডকে বলা হয় অঙ্কীয়। ক্লিয়ার ভাইয়া? দেখছো, একদম আমরা সব বেসিক কমপ্লিট করে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, শেষ হইলে আমি চলে যাই। যত ধরনের পোকামাকড় আছে, স্পেশালি তোমরা চিংড়ির কথা মনে রাখবা, যে মিস্টার চিংড়ি হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণী, মনে থাকবে? হ্যাঁ, এই জন্য ওদের পিছনের অংশটা নড়ে। এই তো রিমি, বুঝছো? রাজ কাঁকড়া এরা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। কাঁকড়া হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, হ্যাঁ। ওকে, আপনার এই মানুষ দেখে বারবার দেখি যে আসলেই আমরা এমন নাকি। আস হ্যাঁ, চারি হাত পায়ে ছড়াই দিলে মানুষ ওরকমই। আচ্ছা, ঠিক আছে, আমরা 8 নম্বর পর্বে চলে এসেছি, একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা পর্বের উদাহরণ হচ্ছে তারা মাছ। সবাই জানো, রাইট? তারা মাছ, তারা মাছ দেখতে কেমন? তারা মাছ দেখতে তারার মতো, এই যে তারা। সো যত ধরনের স্টার বা তারা থাকবে তারা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের উদাহরণ। আসো দেখি, এই যে তারা মাছ, ব্রিটল স্টার, পালক তারা, তারা বা স্টার থাকলে আমরা বুঝবো যে এগুলো হচ্ছে একাইনোডার্মাটা পর্বের উদাহরণ। আর স্পেশালি একটা মনে রাখবা, সমুদ্র শসা। দাঁড়াও, একটা জিনিস দেখি। আচ্ছা, সমস্যা নেই, আসো। সো তারা মাছ বুঝছো ভাইয়া? তারা বা স্টার থাকলে আমরা বুঝবো যে এগুলা হচ্ছে আমাদের একাইনোডার্মাটা পর্বের উদাহরণ। আর তারা বা সমুদ্র শসা সেম। ওকে, তো যেহেতু এটা তারা মাছ, সো দেখো এটাকে কিন্তু 5 ভাবে কাটা যাচ্ছে। এটা হচ্ছে পঞ্চওরীয় প্রতিসম। আরেকটা তো আমরা অবশ্যই বলবো যে এটা হচ্ছে ইউসিলোমেট, মনে থাকবে না? এরা অবশ্যই প্রকৃত সিলোমযুক্ত বা ইউসিলোমেট। তার পঞ্চওরীয় প্রতিসম, দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত। দাঁড়াও, আমরা একটা অক্টোপাস, অক্টোপাস না, একটা তারা মাছ দেখবো। খেয়াল করো, আমরা একটা তারা মাছ নিছি। দেখছো, আমি পড়ানোর সময় একদম ছবি দেখে সব কিছু বুঝাই দেই। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো এবং ক্লাস করো, নিয়মিত এক্সাম দাও, তোমরা সারা বাংলাদেশে টপ করবা, বুঝছো? এই দেখো, এইটা একটা তারা মাছ এবং এটা হচ্ছে তার মুখ, এটা হচ্ছে তার মুখ। ওকে, এই যে এই অংশটা তার মুখ। সো এই অংশটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে তার মৌখিক অংশ, রাইট? এবং মুখের বাইরে যে পিঠ আছে ওইটাকে আমরা বলতে পারি বিমৌখিক অংশ।
ক্লিয়ার ভাইয়া, বুঝছো? চেঞ্জ হয়ে গেছে একটু না, খেয়াল করো। এই মুখের উল্টা পিঠ ওইটাই হচ্ছে বিমৌখিক অংশ। খেয়াল করো, আমাদের মুখের উল্টা অংশ কিন্তু পিঠ না, কিন্তু তারা মাছের ক্ষেত্রে মুখের উল্টা অংশটাই পিঠ। সো এটাকে বলতেছে বিমৌখিক অংশ। এই জন্য এখানে বলে দিছে যে এদের দেহ মৌখিক আর বিমৌখিক তলে বিন্যস্ত। দেহ মৌখিক আর বিমৌখিক তলে বিন্যস্ত। খেয়াল করো, একাইনোডার্মাটা পর্বে প্রাণীরা পঞ্চৌরীয় প্রতিসম, কিন্তু এদের লার্ভা বা বেবি হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটাও মনে রাখবা। হ্যাঁ, মৌখিক তলে অ্যাম্বুলেক্রাল খাত থাকে। অ্যাম্বুলেক্রাল খাত কি আসলে তোমাকে দেখায়। এই যে এটা মৌখিক, এটা হচ্ছে তার মুখ, এই যে এটা হচ্ছে মুখ। এই মুখের সাথে দেখো এগুলা কিছু অংশ দেখতে পাচ্ছ খাদের মতো, এগুলা হচ্ছে অ্যাম্বুলেক্রাল খাত। এই 5টা অ্যাম্বুলেক্রাল খাত, কিন্তু পিঠের দিকে এই অংশগুলো থাকে না। ওকে, অ্যাম্বুলেক্রাল খাত থাকে মৌখিক অংশে। হ্যাঁ, এদের নালিকা পথ বা টিউব ফিট চরণ অঙ্গ হিসেবে কাজ করে। এই যে দেখছো, এগুলা টিউব ফিট বা নালিকা পদ হিসেবে কাজ করে। এদের রক্ত সংবহন তন্ত্রই নাই। মুক্ত তো বদ্ধ হওয়া পরের কথা, এদের রক্ত সংবহন তন্ত্র নাই, মুক্তবদ্ধ পরের কথা। তবে হিমাল ও পেরিহিমাল তন্ত্র সংবহন তন্ত্রের কাজ করে। এদের রেচন তন্ত্রও নাই। এদের সকল প্রাণী সামুদ্রিক। খেয়াল করো, সকল প্রাণী সামুদ্রিক। এর আগে আমরা নিডারিয়া পাইছি, পরিফেরা পাইছি, তারা সমুদ্রেও থাকে আবার নদীতেও থাকে। কিন্তু একমাত্র একাইনোডার্মাটা পর্বের সমস্ত প্রাণী সামুদ্রিক। ক্লিয়ার? দেখো কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অনেকগুলো হয়েছে। হ্যাঁ, আমরা একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য শিখলাম এবং একই সাথে উদাহরণ শিখলাম যত তারা আছে। আমাদের বাকি আছে করডাটা পর্ব। খেয়াল করো, আমরা একটু ব্যাক যাই। ভাইয়া দেখো, আমরা পরিফেরা পর্ব পড়ছি, নিডারিয়া পড়ছি, প্লাটিহেলমিনথিস আগে পড়ছি, আজকে পড়লাম নেমাটোডা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত, রাইট? হ্যাঁ, এখন শুধু করডাটা পর্ব আছে। নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে আমরা করডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য পড়ব, এবং যদি আমরা টাইম পাই 1 ঘন্টার কম সময়ে যদি করডাটা কমপ্লিট হয়ে যায়, তখন আমরা এমসিকিউ এবং সিকিউ সলভ করব। ঠিক আছে? শোনো, তোমরা যারা মান্থলি ভর্তি হইছো, তোমাদের মান্থলি 1000 করে আমাকে পে করার কথা ছিল, কিন্তু তোমরা অনেকেই এখনও পে করো নাই। পে করে দিও। হ্যাঁ, 1 মাস কবেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, আর সবাই নিয়মিত এক্সাম দিও। সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস স্টপ করে দিচ্ছি।